আজকে তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব মান 8-এর। যে সমস্ত ছাত্রছাত্রী 2025-এ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে দেখে থাকবে যে প্রত্যেক বছর কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন কিন্তু মান 8-এর আসছেই। তাই এই অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নগুলো এই বছর অর্থাৎ 2025-এর জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোই নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কেননা এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো আদৌ তোমরা বাড়িতে পড়ছো কি না, যদি না পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে রাখো, কেননা তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই সম্পূর্ণ নোটের পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের দরকার হবে একটি পাসওয়ার্ড, যেটা কিনা আমি ভিডিও চলাকালীন কোথাও বলে দেবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকো, কেননা এই পাসওয়ার্ডটা জানতে পারলেই কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং সম্পূর্ণ নোটের উত্তরটি কিন্তু তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো 2+6। উত্তরটি হলো, বিশ্বায়ন হলো একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব। তারপরে পয়েন্ট, বিশ্বায়নের প্রকৃতি। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। বিশ্বায়নের বিশেষ দিক হলো মুক্ত বাজার অর্থনীতি। বিশ্বায়নের মূল কথা, জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পুঁজি, ব্যবসা বাণিজ্য ও তথ্যাদির প্রবাহ, অবাধ আদান প্রদান ও সীমারেখাহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। বিশ্বায়ন প্রকৃতিকে নিম্নলিখিত কয়েকটি দিক থেকে আলোচনা করা যায়, যথা 1 নম্বর দিয়ে লিখতে হবে পয়েন্ট দিয়ে অর্থনৈতিক দিক। না, বিশ্বায়ন হলো মুক্ত বাজার অর্থনীতি পথ প্রদর্শক। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, IMF, বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক বিশ্বায়নের ধারণাকে বাস্তবে রূপায়িত করে। বিখ্যাত অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি অর্থনৈতিক বিশ্বায়নের যেসব গুরুত্বপূর্ণ দিকগুলি প্রতি আলোকপাত করেছেন সেগুলি হলো, এ নম্বর দিয়ে লিখতে হবে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলিকে বাণিজ্য, বিনিয়োগ ও উৎপাদনের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা প্রদান করা। বি দিয়ে লিখতে হবে এক দেশ থেকে অন্য দেশে লগ্নি পুঁজির আদান প্রদান। সি দিয়ে লিখতে হবে বিভিন্ন অঞ্চলের মধ্যে শ্রমিক ও শিল্পজাত দ্রব্যের অভিগমন ও নির্গমনের ধারা। ডি দিয়ে লিখতে হবে বিদেশি পুঁজির বিনিয়োগ শেয়ার বাজারের মাধ্যমে পরোক্ষভাবে নিয়োগ হচ্ছে, ফলে শিল্প সংস্থার বড় অংশ মালিকানা ভোগ করছে। 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক দিক। তা রাজনৈতিক বিশ্বায়ন হলো মূলত উদারনীতিবাদের সংশোধিত রূপ। রাজনৈতিক বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি হলো, আবার এ দিয়ে লিখতে হবে বিশ্বায়ন রাজনীতি রাষ্ট্রের গুরুত্ব হ্রাসের ওপর জোর দেয়, কিন্তু বিশ্বায়ন সাহিত্য শাসনের নানাবিধ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আগ্রহী। বি দিয়ে লিখতে হবে রাষ্ট্রের কর্তৃত্বকে পাশ কাটিয়ে বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যোগ করতে পারে, যা বিশ্বায়নের আগে কল্পনাও করা যেত না। সি দিয়ে গণতন্ত্রের মূলনীতি হলো জনসম্মতির মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা, কিন্তু বিশ্বায়নের যে অর্থনৈতিক কাঠামো চাপিয়ে দেওয়া হয় তাতে গণতন্ত্র ক্ষুণ্ণ হয়। 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক দিক। তাহলে সাংস্কৃতিক বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি হলো নিম্নরূপ। না, সাংস্কৃতিক দিক থেকে বিশ্বায়নের প্রধান লক্ষ্য হলো সারা বিশ্বের সমজাতীয় সংস্কৃতি গড়ে তোলা। বি দিয়ে ইন্টারনেট সহ আধুনিক গণমাধ্যমের সহায়তায় এক গণমুগ্ধকারী সংস্কৃতির প্রচার শুরু করেছে, যা জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতির স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করেছে। সি নম্বর দিয়ে একটি সর্বদা সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে আগ্রহী। 4 নম্বর পরিবেশগত দিক। না, এ দিয়ে লিখতে হবে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতিক সংস্থাগুলির যেসব শিল্প গড়ে উঠেছে তা পরিবেশ দূষণকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে। বি দিয়ে উৎপাদনের পর বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 5 নম্বর কৃষিগত দিক। না, বিশ্বায়নের আন্তর্জাতিক বাণিজ্যের বাধা নিষেধ তুলে নেওয়ায় কৃষিজাত পণ্যের অবাধ আমদানি রপ্তানির প্রশস্ত হয়েছে। বি দিয়ে এই ব্যবস্থার ফলে দেশের কৃষি জাতীয় পণ্যের দাম স্থিতিশীল থাকছে না। সি দিয়ে বিশ্বায়নের শর্ত হিসেবে কৃষিতে ভর্তুকি তুলে দেওয়ার ভারতীয় কৃষিতে সংকট ও আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। মূল্যায়ন দিয়ে লিখতে হবে বিশ্বায়ন একটি রাষ্ট্রের উন্নতি না অবনতির সহায়ক হবে তা নির্ভর করে বিশ্বায়নকে গ্রহণ করার মানসিকতার ওপর।
বিশ্বায়নকে সাদরে গ্রহণ করলে তা দেশের আর্থিক উন্নতিতে সহায়ক ভূমিকা নেবে বলে অনেকে মনে করেন। অন্যদিকে যদি কোনো দেশের অনিচ্ছা সত্ত্বেও বিশ্বায়নকে চাপিয়ে দেওয়া হয় তাহলে তা ক্ষতিই হবে। তাহলে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি আলোচনা করো বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো যদি প্রশ্নটি আসে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা এরকম লিখতে হবে। তাহলে তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা জানতে পারলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো অথবা পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে। 2 নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে এই প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, না শক্তি বা ক্ষমতা কাকে বলে? শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, মর্গ্যানথাউ তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে বলেছেন, শক্তি হলো অন্যের মন ও কাজের ওপর প্রভাব বিস্তারের সামর্থ্য। ফ্র্যাঙ্কলে বলেছেন, ক্ষমতা হলো প্রত্যাশিত ফল লাভের সামর্থ্য। তাহলে শক্তি বা ক্ষমতার উপাদান পয়েন্ট দিতে হবে। তারপরে বলছে না মর্গ্যানথাউ, E.H. কার, জোসেফ ফ্র্যাঙ্কেল প্রমুখ ক্ষমতার উপাদান সম্পর্কে আলোচনা করেছেন। সেগুলি হলো, প্রথমে পয়েন্ট দিতে হবে না ভৌগোলিক উপাদান। জাতীয় শক্তির উপাদান হিসেবে ভৌগোলিক উপাদানের গুরুত্ব অপরিসীম। দেশের ভৌগোলিক অবস্থান সেই দেশের ক্ষমতা ও আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে। এই উপাদানের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত সেগুলি হলো দেশের ক্ষেত্রফল, জলবায়ু, ভূপ্রকৃতি, অবস্থান। 2 নম্বর হচ্ছে জনসমষ্টি। কোনো দেশের জাতীয় শক্তির উপাদান হিসেবে মানব সম্পদের গুরুত্ব আছে, তবে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত দিক বিচার করা প্রয়োজন। জনসমষ্টির গড় বয়স, নারী পুরুষ, জন্ম মৃত্যুর হার, স্বাস্থ্য, শিক্ষাগত মান এবং কর্মদক্ষতা প্রভৃতি জাতির জনসম্পদের দক্ষতার বিচারে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট দিয়ে করতে হবে প্রাকৃতিক সম্পদ। না প্রাকৃতিক সম্পদে যে জাতির প্রাধান্য থাকে সেই জাতি শক্তিশালী। এর মধ্যে কাঁচামাল, খনিজ সম্পদ, খাদ্যশস্য, অন্যান্য কৃষিজাত দ্রব্য, জ্বালানি, ধাতু উল্লেখযোগ্য। তবে প্রাকৃতিক সম্পদ আর্থিক নিরাপত্তা প্রদান করলেও তা অন্যান্য নিরাপত্তাকে কিন্তু সুনিশ্চিত করতে ব্যর্থ হয়। 4 নম্বর পয়েন্ট সরকার। জাতীয় শক্তির রূপ সরকারের উৎকর্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে। সরকার জাতির ভাবদর্শ, নৈতিকতা ও নেতৃত্ব গড়ে তোলে। একটি জাতির বস্তুগত সম্পদ ও মানব সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে সরকার। সরকারি জাতীয় স্বার্থ সংরক্ষণ ও বৈদেশিক নীতি প্রণয়ন দ্বারা জাতীয় শক্তি গড়ে তোলে। 5 নম্বর কূটনীতি। জাতীয় শক্তির মস্তিষ্ক বলা হয় কূটনীতিকে। মন্তেস্কুর মতে কূটনীতির জাতীয় শক্তির বিভিন্ন উপাদানকে যুক্ত করে একটি সংগত এককে পরিণত করে, যার ফলশ্রুতিতে জাতীয় শক্তি নতুন নিশানা ও গুরুত্ব অর্জন করে। 6 নম্বর পয়েন্ট সামরিক শক্তি। রাষ্ট্রের সামরিক ক্ষমতা জাতীয় শক্তি বৃদ্ধি করে। সামরিক বাহিনী শক্তিশালী হলে রাষ্ট্র সহজেই বিদেশি শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক সামরিক অস্ত্রে বলীয়ান হওয়ার জন্য বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। 7 নম্বর আন্তর্জাতিক অবস্থান। তা আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো একটি রাষ্ট্রের অবস্থান সেই রাষ্ট্রের জাতীয় শক্তির অন্যতম উপাদান বা নির্ধারক হিসেবে পরিণত হয়। যেমন কোনো বিদেশি শক্তিধর রাষ্ট্রের বন্ধু বা শক্তি জোটের সদস্য হিসাবে কোনো দুর্বল রাষ্ট্র ও অর্থ সামরিক সাহায্য প্রদান এবং কূটনীতির ভিত্তিতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। 8 নম্বর পয়েন্ট মূল্যায়ন। উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে এটি স্পষ্ট যে শক্তির উপাদানগুলি প্রত্যেকটি পরস্পরের সঙ্গে জড়িত, তাই কোনো একটি উপাদানের উপর জাতীয় শক্তি সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়। তাই প্রতিটি উপাদান কিন্তু পরস্পরকে প্রভাবিত করে। তাহলে 2 নম্বর পয়েন্ট প্রশ্ন যেটা পড়তে হচ্ছে তোমাদের, না শক্তি বা ক্ষমতা কাকে বলে এবং শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তখন যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমাদের উত্তরটা কিন্তু কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে যে প্রশ্নটা পড়তে হবে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ সিদ্ধির উপায়গুলি বর্ণনা করো। 2+6। জাতীয় স্বার্থের সংজ্ঞা এরকম পয়েন্ট দেবে, পয়েন্ট দিয়ে লিখতে হবে আন্তর্জাতিক রাজনীতির একটি অন্যতম মৌলিক ধারণা হলো জাতীয় স্বার্থ। প্রতিটি জাতীয় রাষ্ট্রের কতগুলি মনোগত ও বস্তুগত দৃষ্টিভঙ্গি আছে যেগুলির সমষ্টি হলো জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ বিচ্ছিন্ন কোনো ধারণা নয়। প্রতিটি রাষ্ট্রের জাতীয় স্বার্থ থাকবেই এবং এই স্বার্থ অর্জন করা, সংরক্ষণ করা সবই রাষ্ট্রের কর্তব্য। তারপরে পয়েন্ট দেবে না জাতীয় স্বার্থ সিদ্ধির উপায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র ও
নানা উপায়ে তাদের জাতীয় স্বার্থকে কার্যকর করার চেষ্টা করে। এই উপায়গুলি নিম্নরূপ। তা 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে হবে না কূটনীতি। না জাতীয় স্বার্থ রক্ষার প্রধান উপায় হলো কূটনীতি। এটি একটি অতি প্রাচীন উপায়। কূটনীতির লক্ষ্য শান্তিপূর্ণ উপায়ে বিদেশি নীতিকে কার্যকর করে জাতীয় স্বার্থ সিদ্ধি করা এবং কূটনীতি গ্রহণ করার ক্ষেত্রে সর্বদা সজাগ থাকতে হয়, কারণ ভ্রান্ত নীতি গ্রহণের ফলে দেশের স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। 2 নম্বর অর্থনৈতিক সাহায্য। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই অর্থনৈতিক সাহায্য প্রদান পররাষ্ট্রনীতি রূপায়ণের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। মার্শেল পরিকল্পনা বা ট্রুম্যান নীতির তার প্রধান উদাহরণ। 3 নম্বর হচ্ছে জোট তৈরি। জাতীয় স্বার্থ পূরণের জন্য অনেক সময় 2 বা ততোধিক রাষ্ট্র পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রগুলিকে নিয়ে তাদের স্বার্থ পূরণের জন্য ন্যাটো, সিয়েটো, সেন্টো প্রভৃতি রাষ্ট্রজোট গঠন করে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিকে একত্রিত করে ওয়ারশ জোট গঠন করে। 4 নম্বর পয়েন্ট প্রচার কার্য। জাতীয় স্বার্থ রক্ষার আরেকটি উপায় হলো প্রচার কার্য। না প্রচারের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ ও পররাষ্ট্র নীতির পক্ষে সমর্থন আদায়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে দেশের সর্বত্র মুহূর্তের মধ্যে প্রচারের বক্তব্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। 5 নম্বর শক্তি প্রয়োগ। উপযুক্ত পদ্ধতিগুলির সাহায্যে যদি কোনো রাষ্ট্রের স্বার্থসিদ্ধি না হয় তখন সংশ্লিষ্ট রাষ্ট্রটি শাস্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের ভয় দেখানোর উপায় গ্রহণ করে থাকে। এটি স্বার্থসিদ্ধির অন্তিম উপায়, অর্থাৎ শেষ উপায়। তাহলে তোমাদের এই প্রশ্নটির উত্তর কি হবে? না জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও এবং জাতীয় স্বার্থ সিদ্ধির উপায়গুলি বর্ণনা করো। বললে পারে তোমাদের কিন্তু এই পয়েন্টগুলো এইভাবে আলোচনা করতে হবে তোমাদের। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা যদি এই 3টি প্রশ্ন যদি ভালো করে রেডি করে রাখো, তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসবে এবং সেটা আসবে কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার। তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার নভেম্বরে হবে, কিন্তু তারপরে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর যেটা 4th সেমিস্টার সেটা কিন্তু মার্চ মাসে হবে। তাই নভেম্বরের পরে কিন্তু তোমাদের হাতে সময় খুবই কম। তাই এখন থেকেই যদি তোমরা এই প্রশ্নগুলো রেডি করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেক সুবিধাই হবে। তাই এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখো। তোমরা অবশ্যই কিন্তু এখান থেকেই কমন পাবে 2025-এ ফাইনালে উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে। তা প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।